নিফটিতে কি আরও বড় ক্র্যাশ আসবে? নিফটিতে যে ফলটা শুরু হয়েছে সেই ফলটা কি কন্টিনিউ করবে? আরও বেশি ফল আসতে পারে? এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, নিফটি পরপর করে পড়ে চলেছে অনেক দিন থেকেই। একটা লেভেল থেকে সাপোর্ট নিয়ে সে একটা উচ্চতায় পৌঁছাচ্ছে, কিন্তু সেটাকে সাস্টেন করছে না, আবার নিচে নেমে আসছে। আমাদের যে রিটেলার ইনভেস্টাররা রয়েছেন তারা কিন্তু ভয় পেয়ে যাচ্ছেন নিফটি হয়তো আরও পড়ে যাবে। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে নিফটি যদি পড়ে যায় তাহলে কত দূর পড়তে পারে, আমাদের যে পোর্টফোলিওর অবস্থা রয়েছে সেই পোর্টফোলিওটাকে কেমনভাবে আমরা ম্যানেজ করব, আমাদের পোর্টফোলিওতে যে ছোট স্মল ক্যাপ স্টকগুলো রয়েছে বা লার্জ ক্যাপ স্টকগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, কতদিন পর্যন্ত আমরা ধৈর্য ধরতে পারি, কখন আমাদের আবার কেনা উচিত, কি করা উচিত সামগ্রিকভাবে, এটা আমরা আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। দেখুন, মার্কেটকে বিভিন্ন রকমভাবে অ্যানালিসিস করা যায়, তো তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পদ্ধতি হচ্ছে ইন্টার মার্কেট অ্যানালিসিস। তো সেই ইন্টার মার্কেট অ্যানালিসিস করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এটা কোন জায়গায় থামতে পারে এবং কি হতে চলেছে, কি হতে পারে। আমরা সবসময় হতে পারের কথা বলবো, নিশ্চিতভাবে আমরা কিছু বলতে পারি না। তো আপনারা নিশ্চয়ই এর আগে শুনেছেন ইন্টার মার্কেট অ্যানালিসিসের কথা, আমি সেই নিয়ে ডিটেলে যাচ্ছি না। দেখুন, আমাদের নিফটিকে আমি বলছিলাম যে অনেক রকম করে অ্যানালিসিস করা যায়, যারা আমরা চার্ট অ্যানালিসিস করি, চার্ট অ্যানালিসিস তো করবই, আমার ইন্ডিকেটারের সাহায্যেও আপনাদেরকে দেখাবো। এবং যেটা আমি কথা বলছিলাম যে অন্য মার্কেটের সাপেক্ষে, ইন্টার মার্কেট মানে অন্য মার্কেটের সাপেক্ষে, তাদের মধ্যে একটা হচ্ছে কারেন্সি মার্কেট, যেটা হচ্ছে ডলার। আপনারা কয়েকদিন থেকেই শুনছেন যে ডলার খুব বেড়ে চলেছে, টাকার দাম কমে যাচ্ছে, সুতরাং মার্কেট পড়ছে। এর বেসিকটা একটু ছোট্ট করে একটুখানি আমি বলে দিচ্ছি। দেখুন, এফআইএসরা কিন্তু ক্রমাগত পয়সা বার করে নিয়ে চলেছেন ইন্ডিয়ান মার্কেট থেকে। তো ইন্ডিয়ান মার্কেট থেকে ক্রমাগত যদি পয়সা তারা বের করে নিয়ে যান, তাদেরকে টাকা পাচ্ছেন বিক্রি করে দিয়ে, টাকাটাকে তাদের কিসে ট্রান্সফার করতে হচ্ছে? ডলারে। সুতরাং ডলারে যখন টাকা ভাঙিয়ে তারা ডলার কিনছেন, তখন অটোমেটিক্যালি ডলারের দাম বাড়ছে আর টাকার দাম কিন্তু পড়ে যাচ্ছে। যদিও ডলারের দাম অনেক কিছুর উপরে নির্ভর করে, শুধুমাত্র এই একটা প্যারামিটারের উপরে নির্ভর করে না, কিন্তু তবুও ডলারের দাম ধরুন বেড়ে চলেছে এবং টাকার দাম কিন্তু ক্রমাগত পড়ে চলেছে। এটি আমাদের নিফটিকে ফেলবার জন্য যথেষ্ট হচ্ছে। অর্থাৎ ডলারের সঙ্গে নিফটির একটা ইনভার্স কোরিলেশন আছে। অর্থাৎ নিফটি যদি বাড়ে তাহলে ডলার কমবে, আর ডলার যদি বাড়ে তাহলে নিফটি কমবে। ডলারের দাম যেহেতু বেড়ে চলেছে, অর্থাৎ গুরুত্ব যেহেতু, ইম্পর্টেন্স বেড়ে চলেছে, সুতরাং নিফটি পড়ে যাচ্ছে। তো ডলার কত দূর অবধি বাড়তে পারে, অর্থাৎ টাকা কত টাকা পর্যন্ত পৌঁছতে পারতে, অর্থাৎ $1 সমান দেখুন এখন প্রায় 86 টাকার কাছাকাছি, বা 85 টাকা 70 পয়সা, যেটাই আমরা দেখব। তো এটা কত দূর যেতে পারে? 87, 88, 89, 90, 91, এত দূর যেতে পারে কি? অর্থাৎ $1 দিলে আপনি এত টাকা পাবেন। সুতরাং সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এবং দেখব যে নিফটিও তুলনামূলকভাবে কত দূর যেতে পারে, নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স কত আছে, এবং ইত্যাদি ইত্যাদি। আমি এত বড় একটা আপনাদের সঙ্গে কি করলাম না, একটা ইন্ট্রোডাকশান আপনাদেরকে দিলাম। তো ইন্ট্রোডাকশানটা দেওয়ার দরকার ছিল, কারণ আপনি কি শুনতে চলেছেন সেটা কিন্তু আপনার জানা প্রয়োজন। তো ঠিক আছে, প্রথমেই আমরা দেখুন চার্টে চলুন। চার্টে আমরা দেখব উইকলি টাইম ফ্রেমে আমাদেরকে কী লাগানো রয়েছে, নিফটি লাগানো রয়েছে। তো নিফটিতে আপনারা যারা আমার অ্যানালিসিস দেখেন প্রত্যেক দিন, তো যে চার্ট দেখেছেন সেই চার্টটা কিন্তু এখানে লাগানো নেই, আমি সেই চার্টটিকে আপাতত অফ করে রেখেছি। এটা দেখুন সেই চার্টটা, সেই চার্টটাকে আমি অফ করে রেখেছি, কারণ অনেকগুলো দাগ রয়েছে, আপনারা কনফিউজ হতে পারেন। সেই জন্য আমি এটা দেখাবো এবং তারপরে দেখাবো। দেখুন, এখানে কিন্তু একটা সাপোর্ট এরিয়া আছে, এখানে একটা সাপোর্ট এরিয়া এবং সাপোর্ট জোন আছে, যে পর্যন্ত কিন্তু মার্কেট এসে দাঁড়িয়ে রয়েছে। এখন এখান থেকে সাপোর্ট নিয়ে এটা যেতে পারে। এটাকে যদি ভেঙে যায়, সেটারই কথা চলছে, এটাকে যদি ভেঙে যায় তাহলে কোথায় এসে দাঁড়াবে? মোটামুটিভাবে এরকম জায়গাতে একটা সাপোর্ট আছে, যেটা হচ্ছে 22,500। এর মাঝে কি কোনো সাপোর্ট নেই? আছে। সেই সমস্ত কিছু আমরা দেখব। তার আগে আমরা মোটামুটিভাবে আমরা দেখলাম
যে 23,200, 22,500 এই রেঞ্জে আমাদের কিন্তু এই রেঞ্জটাকে ভাঙলে আমরা এই রেঞ্জটাকে আশা করতে পারি, বা মাঝেও আমাদের সাপোর্ট এরিয়া রয়েছে, আমরা সেটা দেখব। সুতরাং একটা ফল আসতে পারে, এলে কত দূর আসতে পারে সেটা দেখলাম। এটাকেও যদি ব্রেক করে তাহলে তারও অনেক নিচে চলে আসবে 21,500 বা 21,600 এইরকম রেঞ্জে। ঠিক আছে, তো দেখুন প্রথমে এটা দেখার আগে আমরা ইউএসডি আইএনআরের চার্টটাকে লাগালাম। আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মনে হচ্ছে একটু উইকলি টাইম ফ্রেমে আপনাদের মনে হচ্ছে না যে পরপর পরপর কেমন করে দেখুন টাকা বেড়ে চলেছে? এই রেঞ্জটা ছিল কিন্তু 83 টাকা 50 পয়সার কাছাকাছি, অর্থাৎ এখানে $1 দিলে আপনি 83 টাকা 50 পয়সা পাচ্ছিলেন। আস্তে আস্তে ডলারের দাম বাড়ছে, অর্থাৎ টাকার দাম পড়ছে, টাকা হয়ে গেল 86 টাকা 14 পয়সার মোটামুটি। তাহলে দেখতে পাচ্ছেন এত $1 দিলে এখন এত টাকা পায়, অর্থাৎ টাকার ভ্যালু কমছে, টাকার দাম বাড়ছে ভেবেন না, এটা টাকার ভ্যালুটা কমছে। এই যে এটা বাড়ছে, আর উল্টো দিকে আমাদের নিফটি কি হচ্ছে? পড়ে যাচ্ছে। এটা কত দূর বাড়তে পারে? তো সেটা দেখবার জন্য আমরা কি করছি? আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর আমাদের ব্যবহার করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বহুদিন আগে এ কি করেছে আপনাকে না বাই দিয়েছে। বাই দেওয়ার পর একটি লেভেল থেকে একটি লেভেল, সে 6-7 লেভেল থেকে কিন্তু ছাড়িয়ে গিয়ে সে উপরের দিকে ছুটে চলেছে। তা ছুটে চলে কত দূর যেতে পারে? যেতে পারে আমাদের হচ্ছে 9-10 লেভেল অবধি। আপাতত 9-10 লেভেলে একটি তার কি রয়েছে, একটি তার রেজিস্ট্যান্স আছে। তো এই লেভেলের মান কত? 86 টাকা 60 পয়সার কাছাকাছি। মোটামুটি তার আগেও একটা রেঞ্জ রয়েছে আমি জানি, সেটা হচ্ছে 86 টাকা 50 পয়সা। এটা এই মানটাকে মেনে আপনি চলুন। তাহলে এত দূর পর্যন্ত কিন্তু কি হতে পারে না, আমাদের ইউএসডি আইএনআর কিন্তু বৃদ্ধি হতে পারে, কিন্তু ক্লাউড থেকে কিন্তু অনেকখানি দূরে গেছে। এখানে কিন্তু দেখুন আমাদের 6-7 এবং এটা 9-10, 8 নাম্বার লেভেল কিন্তু মাঝামাঝি আছে, সেখান থেকেও কিন্তু ধাক্কা খেয়ে সে নিচে নামতে পারে। তো যাই হোক, আমরা দেখে চলেছি যে ইউএসডি আইএনআর ম্যাক্সিমাম আপাতত এই পর্যন্ত বাড়তে পারে। একে যদি ভেঙে উপরের দিকে যায় তাহলে আরও অনেক দূর যেতে পারে। ট্রাম্প এসেছেন, ট্রাম্প থাকলে পরে শেয়ার মার্কেট স্ট্রং হয়, কিন্তু ট্রাম্প এটাও বলেছেন যে তিনি তাদের মুদ্রাকে অত্যন্ত বেশি স্ট্রং করবেন। তাহলে তাদের মুদ্রাকে যদি অত্যধিক স্ট্রং করতে হয়, তাহলে অন্যান্য মুদ্রার সাপেক্ষে তাদের কিন্তু দাম পড়ে যাবে। অর্থাৎ সেই জন্যই টাকা, সেই জন্যই চায়না মার্কেটের টাকা, সেই জন্যই মনে করুন আমাদের ইউরো, তেমনি করে মনে করুন আমাদের জাপানি পয়সা, তো সমস্ত কিছু কিন্তু দাম কমে যাচ্ছে ডলারের সাপেক্ষে, এবং ডলার বেড়ে চলেছে। সুতরাং যদি এটা বাড়ে তাহলে আমাদের নিফটি এখনও এত দূর পর্যন্ত আমাদের কমতে পারে, বা 8 নাম্বার লেভেল থেকেও সে কিন্তু সাপোর্ট নিয়ে ধাক্কা রেজিস্ট্যান্স খেয়ে নিচের দিকে নামতে পারে। সুতরাং এখনও পর্যন্ত ডলারের বাড়ার কিন্তু স্কোপ রয়েছে। এইটুকু পর্যন্ত আমরা জানলাম, এটা কিন্তু আমার ইন্ডিকেটর অনুযায়ী। এবারে চলে আসুন এর কত দূর আছে। এখানেও যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটর লাগাই, তাহলে সিগন্যাল ইন্ডিকেটর এখানে কি বলছে দেখুন। দেখুন অলরেডি সে কি দিয়েছে আমাদেরকে? সেল দিয়েছিল মার্কেট। এখান থেকে সিগন্যাল সেল বিলো, এখান থেকে করার পর ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট আমাদের কি করেছে না আমাদের ফুলফিল হয়েছে। এবং তারপর আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি যে এটা তার নিচে ক্লোজ করেছিল, কিন্তু মাঝামাঝি জায়গা থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরে উঠেছে। এই ক্লাউড তাকে ধাক্কা দিয়েছে, আবার ক্লোজিং দিয়েছে, আবার ওঠার চেষ্টা করেছিল, আবার নামিয়েছে। তাহলে এখানে যদি ইন্ডিকেটরটা ছাড়া আপনি দেখেন, এটা কি হয়েছে? একটি হাই, এটি একটি হাই, এটি একটি হাই। তাহলে এটাকে হাই 1 বলতে পারি, এটাকে হাই 2 বলতে পারি, এটাকে হাই 3 বলতে পারি। দেখে কি মনে হচ্ছে? লোয়ার হাই তৈরি হচ্ছে। লোয়ার হাই কিসের সংকেত? না মার্কেট ফল করার সংকেত। মার্কেট ফল করছে, অতদূর পর্যন্ত তুলে নিয়ে যেতে পারছে না। মার্কেট এখান থেকে পরে এখানে একটা বাউন্স ব্যাক করেছিল, কিন্তু ঠিক এই লেভেল থেকে, যে লেভেল থেকে সেল বিলো, সেখান থেকে কিন্তু কেউ হাত ধরে কে তুলে নিয়ে যাবার মতো নেই। মার্কেট এখান থেকে পড়ে গেল, আবার এই পর্যন্ত পড়লো, আবার একবার উঠলো, কিন্তু এখান থেকেও মার্কেট কেউ তুলে নিয়ে যাওয়ার মতো নেই, এখান থেকেও পড়ছে। এবং পরিষ্কার চিত্র দেখে আমাদের চার্টটা দেখেই মনে হচ্ছে যে যেন পড়ে পড়ে এই পর্যন্ত আসতে চলেছে। যদি এই পর্যন্ত আসতে চায় তাহলে কোন রেঞ্জ এটা? এটা হচ্ছে
400 পর্যন্ত লাস্ট লেভেলটা, তার উপরে 22,000, মনে করুন 850, এই 700 বা 600 এই পর্যন্ত এই লেভেলটা। তাহলে এই লেভেল পর্যন্ত আমাদের কিন্তু একটা সাপোর্ট আছে। 500, 400 এই পর্যন্ত কিন্তু আমাদের একটা সাপোর্ট এরিয়া আছে এবং টার্গেট এত দূর পড়তে পারে। তাহলে ওদিকে কি দেখলাম? ওদিকে দেখলাম ইউএসডি আইএনআর বাড়ার স্কোপ রয়েছে, এদিকে দেখলাম নিফটির এই পর্যন্ত আসার সুযোগ আছে। তাহলে এমন হতে পারে নিফটি যদি এই লেভেলকে ভেঙে নিচে নেমে যায় তাহলে এই পর্যন্ত আসতে পারে। তাহলে এই পর্যন্ত যদি এসে আমাদের সাপোর্ট একটা এখান থেকে পায় তাহলে এখান থেকে আবার মার্কেট যেতে পারে। ইউএসডি আইএনআর যদি ওদিকের ওই লেভেলকে ভেঙে আরও উপরের দিকে যেতে চায় তখন এই কিন্তু ভেঙে আরও নিচের দিকে লেভেলের দিকে যাবে, এবং গেলে পরে কোথায় লেভেল আছে আমাদের সেটা একটু দেখি। আমাদের কোথায় লেভেল আছে দেখুন, 20,400। কিন্তু 20,400 আপনি তো বললেন যে 21,500 কাছাকাছি রয়েছে। হ্যাঁ আছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটস লেভেল। যদি আমরা দেখি এবং সেটাকে যদি ইন্টারমিডিয়েটস লেভেল দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের 21,200 কাছাকাছি আমাদের এই লেভেলটা আছে। এর মাঝে চলবার সময় কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে, সুতরাং আমরা 21,500 তার সঙ্গে যদি প্রাইস অ্যাকশনকে মেশাই তাহলে 21,500 যেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল লেভেল, অর্থাৎ 22,500 একটা সাইকোলজিক্যাল লেভেল, সেই জন্য এই লেভেলটির কথা বললাম। 22,500 এবং তারপর 21,500 একটি সাইকোলজিক্যাল লেভেল। তো যাই হোক, তো এটা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে নামলে আমাদের এই অঞ্চলে আমাদের সাপোর্ট রয়েছে। আমরা যদি পুরনো আঁকাটাকে দেখি তাহলে দেখুন, মন দিয়ে দেখুন আপনারা, যে এটাকে ভেঙে সে ওপর দিকে নিয়ে গেছে। আমরা অ্যানালিসিস শুনছিলেন যেখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, সেটিকে ধাক্কা খেয়ে এই সপ্তাহে এটা ক্লোজ করে দিয়েছে। আমি কিন্তু ভিডিওটা রেকর্ড করছি আপনার 11/1/2025-এ, সুতরাং ক্লোজিং দিয়েছে এই সপ্তাহে। সুতরাং এর নেক্সট এটার জন্য লাফাবে। মাঝখানে আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে আপনারা দেখতেই পেলেন, এই জোনটার জন্য কিন্তু সে যাবে। ওদিকে ইউএসডি আইএনআর যদি বাড়ে এ কিন্তু এই পর্যন্ত এসে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে, নইলে এখানে একটি সে কি করবে, ধাক্কা নেবে। এই যে রেখাটা কোনাকুনি যে ট্রেন্ড লাইনটা আমরা পেলেন, এই ট্রেন্ড লাইনটা কি থেকে এসেছে একবার দেখবেন, আপনাদের চার্টে সেটা দেখতে সুবিধা হবে। দেখলে পরে আপনারা মনে বলও পাবেন। কেবলমাত্র সমস্তগুলোকে আপনারা ভুলে যান, আপনারা বাকি লেখাগুলোকে, বাকি দাগগুলোকে কিচ্ছু মনে করবেন না। আপনারা কেবল নজর করুন এটাকে, এই অঞ্চল, একে নজর করুন। আমাদের মনে হচ্ছে না যে এই ট্রেন্ড লাইনে ধীরে ধীরে সে যদি ধাক্কা খেতে খেতে এখানে আসে তাহলে তার এখান থেকে সাপোর্ট নেওয়াটা সুবিধাজনক হবে? এই রেঞ্জ এবং এটা যেখানে মিশছে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন দেখে মনে হচ্ছে না? এবারই আমি এটাকে বড় করছি। যদি মার্কেট পড়ে তাহলে সে কোন জায়গা থেকে স্ট্রংলি সাপোর্ট নিতে পারে বলে আপনার মনে হচ্ছে? আজকের ভিডিওটা আপনারা মনে রেখে দিন। আপনার দেখে মনে হচ্ছে না যে এই ট্রেন্ড লাইন এবং যেখানে এসে মিশছে সেখানে সেটা যদি ভেঙেও দেয় তাহলে জানবেন এখান থেকে সাপোর্ট নিয়ে সে ওপরের দিকে যাবে, এবং এর কাছাকাছি যদি যায় তাহলে আপনি ডান দিকে যদি পৌঁছান তাহলে কোন রেঞ্জটা পাবেন দেখুন তো, 22,500। অর্থাৎ একে যদি ভেঙেও দেয় আপনি ঘাবড়াবেন না, তার নিচে কিন্তু একটা সাপোর্ট এরিয়া আছে। এটার পর কিন্তু এখানে ধাক্কা খেতে পারে, এটাকে ব্রেক করে আরও নিচের দিকে যেতে পারে, এটা সাপোর্ট এটাকে ভেঙে এসে ওপরের দিকে যেতে পারে। সেসব গল্প অনেক পরের, কিন্তু এই গল্পটা আজকে করছি কেন? কারণ করার প্রয়োজন রয়েছে। কেন প্রয়োজন রয়েছে? এটাকে যদি আমরা না করি তাহলে আমাদের পোর্টফোলিও ম্যানেজ করতে পারবো না। এই আত্মবিশ্বাস যদি না থাকে যে মার্কেট এখান থেকে পড়ে এখানে সাপোর্ট নেবে বা এখানে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে ঘুরতে পারে, তাহলে কিন্তু পোর্টফোলিওকে ম্যানেজ করতে আমি পারবো না। তা আমাদের প্রশ্ন হচ্ছে এখন পোর্টফোলিওকে কি করে ম্যানেজ করব। কিন্তু এটিকে বলবার আগে আমি একবার চট করে মান্থলি টাইম ফ্রেমে একবার দেখে নিন। এখন কিন্তু আমি নিফটির অ্যানালাইসিস করছি না, নিফটির অ্যানালাইসিস আমাদের সোমবারের আগে আমি নিশ্চয়ই দেব। তো দেখুন, এখানে কিন্তু মান্থলি ক্যান্ডেলে আমাদের একটা সাপোর্ট এরিয়া আছে। এই সাপোর্ট এরিয়াটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। সুতরাং মান্থলি ক্যান্ডেলে আমাদের যেই অঞ্চলটা রয়েছে অর্থাৎ 23,800 কাছাকাছি, এখানে কিন্তু আপনি জানবেন যে একটা স্ট্রং 22,800 কাছাকাছি, 23,000-এর মতো, সেই জায়গাটাতে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে। আগে এই ডিসেম্বর মাসে একে ভেঙে কিন্তু এর উপরে ক্লোজিং দিতে হবে।
যদি এখানে সিগন্যাল ইন্ডিকেটর দেখায় তাহলে পরে কিন্তু খুব বাজে একটা সিগন্যাল দেখা যাচ্ছে। সেই সিগন্যালটার নাম হচ্ছে সেল সিগন্যাল। দেখুন, দীর্ঘদিন পর পর এরকম সেল সিগন্যাল এখানে দেখা যায়। কিন্তু রিসেন্ট সময়ে যে সেল সিগন্যাল দেখা গেছিল সেখানে বেশি সেল হয়নি, যে সেল সিগন্যাল দেখা গেছিল বেশি সেল হয়নি, যে সেল সিগন্যাল দেখা যাচ্ছে আশা করি সেখানে বেশি সেল দেবে না। এখানে কি আছে আমার? এখানে রয়েছে ক্লাউড। বোঝার চেষ্টা করুন। এসে এখান থেকে কিন্তু সাপোর্ট নিতে পারে। যতবার ফল করেছে নিচে দেখুন একটা সাপোর্ট নিয়েছে, যতবার ফল করেছে নিচে দেখুন একটা সাপোর্ট নিয়েছে। সুতরাং ওপর থেকেও যদি নিচে নামে তাহলে পরে এখানে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে এবং এখান থেকে যাবে। আচ্ছা, এই যে সেল সিগন্যাল মান্থলি ক্যান্ডেলে জেনারেট হয়েছে, এটা কি ভ্যালিড? না, এখনও পর্যন্ত এর কিন্তু ভ্যালিডিটি নেই। কেন নেই? কারণ মান্থলি ক্যান্ডেল কিন্তু এখনও পর্যন্ত কি হয়নি? শেষ হয়নি। মান্থলি ক্যান্ডেল কিন্তু এখনও শেষ হয়নি। এখনও মাস হতে কিন্তু 19 দিন বাকি। এখন আপনারা ভালো করে দেখুন, দেখুন সেল সিগন্যাল বিলো। তো সেল সিগন্যাল বিলো এখান থেকে আপনি রেডি হচ্ছেন। সেল সিগন্যাল বিলো কিন্তু এখনও পর্যন্ত ক্লোজিং হয়নি। যদি ক্লোজিং হয় বা যদি যায়, আপনার নেক্সট টার্গেট কোনটা? আপনার নেক্সট টার্গেট হচ্ছে ক্লাউডের আপার পোর্শন, তারপরে লোয়ার পোর্শন। এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন। এবারে এইটির সঙ্গে সঙ্গে যদি আমার আঁকাটাকে ছাড়ি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে জোনটা রয়েছে তাহলে সেই জোনটি একটি কী জোনে পরিণত হলো? এর নামতে নামতে কিছুটা উঠতে উঠতে এই দুজন মিলে এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি করে দেবে। সুতরাং স্ট্রং সাপোর্ট জোন যদি তৈরি করে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ঘুরে যাবার সম্ভাবনা আছে। এখান থেকে ভেঙেও নিচে নামতে পারে, কিন্তু সেক্ষেত্রে নিফটি ক্র্যাশ যাকে বলে সেই নিফটিকে ক্র্যাশ করতে হবে। যদিও নিফটি অলরেডি কিন্তু ক্র্যাশ করছে, এখানে একটা বড় ক্র্যাশ করবে, বড় গ্যাপ ডাউন খুলে যেতে পারে। এটাকে ভাঙতে গেলে বড় শক্তির প্রয়োজন। তা বড় গ্যাপ ডাউন যদি খোলে তো সেটা কিন্তু হতেই পারে। সামনেই দেখুন ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারি কিন্তু অভিষেক ঘটবে, নতুন চেয়ারে তিনি বসবেন। তো দেখা যাক, তার আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মার্কেটের জন্য, আমাদের শেয়ার মার্কেটের জন্য কিন্তু ভালো। যদি আপনারা ওর কর্মকাণ্ডকে দেখেন, কর্মকালকে দেখেন, তাহলে দেখবেন 2017 সালে, যতদূর আমার মনে হচ্ছে 2017 থেকে 2021, যে 2017 থেকে 2021 উনি চেয়ারে ছিলেন। 20 জানুয়ারি 2017, 20 জানুয়ারি 2021, এই যে 5টা বছর ছিল, সেই 5 বছরে আপনি একবার নিফটির চার্টকে দেখুন এবং ওদের দেশের ডাও বা ন্যাসডেকের চার্টকে দেখুন, দেখুন বৃদ্ধি কতটা। দেখবেন আমাদের বৃদ্ধি প্রায় 5,000 পয়েন্টের বেশি হয়েছে। এবং মনে রাখবেন এর মাঝে কিন্তু কোভিডের গল্পও ছিল। কোভিডের গল্পকে কাটিয়ে আমরা কিন্তু 5,000 পয়েন্টের বেশি এই সময় মুভমেন্ট দেখাতে পেরেছিলাম। এবং সেই মুভমেন্ট খালি আমাদের জন্য হয়নি, আমরা কিন্তু অনেকভাবে ইউএস মার্কেট যদি চাঙ্গা থাকে তাহলে তার সুফল কিন্তু আমরা পাই এবং তার প্রভাব কিন্তু আমাদের মার্কেটের উপরে পড়ে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মার্কেট চাঙ্গা থাকার জন্য আমাদের কিন্তু প্রভাব এসেছে। তো যাই হোক, আমরা এবারও তাই সেই জন্য আশা করতে পারি যে 20 জানুয়ারি, সুতরাং তার আগেই এখন হচ্ছে 11 জানুয়ারি, কিছুটা ফল চলে এলো, হয়তো সেখান থেকে মার্কেট ঘুরবে, কিংবা হয়তো 1-2 মাস আরও বেশি নেমে যেতে পারে এবং তারপর ঘুরবে। বা তিনি যে নীতি নিয়েছেন যে তিনি তাদের দেশের ডলারকে সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন, তো সেটা যদি নিয়ে যদি উনি ব্যবস্থা নেন এবং তাতে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিছুটা পড়বে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু ধীরে 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 ঘুরতে পারে। এবারে আমাদের জিও পলিটিক্যাল ইস্যুও কিন্তু অনেক রকম রয়েছে। আমাদের বাংলাদেশ, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল হাবিজাবি প্রচুর, একটা বড় কিছু ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের ডলার বেড়ে চলছে, জিও পলিটিক্যাল ইস্যু তৈরি হয়েছে, আমাদের সমস্ত কিছু মিলিয়ে মনে করুন মার্কেট ভালো রকম ক্র্যাশ করে গেল। আমাদের সবথেকে খারাপ সিনারিও যেটা, সেটার কথা ভাবছি। এখন এত কিছু হওয়ার পর আমার বক্তব্য হচ্ছে আমি এক্ষেত্রে পোর্টফোলিও কী করে ম্যানেজ করব আমি মনে করুন 10 লাখ টাকার একটা ইনভেস্ট করে ফেলেছি পোর্টফোলিওতে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে 1 লাখ টাকা লস রয়েছে। লাভ তো নেই, 1 লাখ টাকা লস রয়েছে। আমি কি করব? এখন কি মার্কেট থেকে কেটে বেরিয়ে যাব? বড় প্রশ্ন, মার্কেট থেকে কেটে কি বেরিয়ে যাব?
দেখুন, আপনি যখন ইনভেস্ট করেছিলেন, এই টাকাটা ইনভেস্ট করেছিলেন কতদিনের জন্য? নিজেকে প্রশ্ন করুন। যদি আপনি ইনভেস্টটা করে রাখুন যে ৭-৮ বছর কি ১০ বছরের জন্য আপনি ইনভেস্ট করে রেখেছেন, তাহলে এত তাড়াতাড়ি ছটফট আপনি কেন করছেন? এই ৭-৮ বছরে কি আপনার মনে হয় না যে মার্কেট আবার উপরের দিকে ঘুরবে? মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে যে আপ র্যালি চলছে, তার মধ্যে একটা ছোট্ট কারেকশন আসছে বা একটা বড় কারেকশনই এলো। সেই বড় কারেকশনে আপনি কোভিডের সময়কার কারেকশনে আপনি কি দেখেছিলেন? ৮-৯ মাসে, ১০ মাসে, ১ বছরে আমরা কভার করে নিয়েছি। তাহলে আপনার যদি ১০ বছরের ভিউ থাকে, তাহলে আপনি ইমিডিয়েট আপনার ১০ লাখের পোর্টফোলিও আপনি ২ লাখ দেখবেন, ৩ লাখ দেখবেন, ৪ লাখ লস দেখবেন। কিন্তু সেখান থেকে যখন ধীরে ধীরে মার্কেট আবার গ্রো করবে এবং আপনি যখন অ্যাভারেজ করতে থাকবেন বুলিশ মার্কেটে, তখন কিন্তু আপনি অনেক বেশি সুফল পাবেন। কথাটাকে মনে রাখবেন। সুতরাং আপনি কতদিনের জন্য ইনভেস্ট করেছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো স্টকে সুইং করে থাকেন যে না, আমি সুইং ট্রেডার, আমি অল্প কিছু নিয়েই বেরিয়ে যেতাম, এই মুহূর্তে আমার লস আছে, আপনি লস থেকে বেরিয়ে আসুন, আপনি হাতে কাঁচা টাকা রেখে দিন, সুযোগ এলে পরে ইনভেস্ট করবেন। সুতরাং এগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে পোর্টফোলিওকে ম্যানেজ করার জন্য। আপনি যে একটা বিজনেসে ইনভলভ করেছেন, টাকাটা ইনভেস্ট করেছেন, সেই টাকা ব্যবসাটা কি নষ্ট হয়ে যাবে? কোভিড তো চলে এসেছিল, ব্যবসাটা কি নষ্ট হয়ে গেছে? আমরা কি ঘুরে দাঁড়াইনি? আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা ঘুরে দাঁড়াবো, যে কোনো ব্যবসা ঘুরে দাঁড়াবে। সুতরাং আপনি কত সময়ের জন্য ইনভেস্ট করেছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনার যদি পয়সাটা ২ মাস পরে চাই, তাহলে আপনি বেরিয়ে যান। কারণ অনেক আগে আপনার বেরিয়ে যাওয়া উচিতই ছিল। আর আপনি যদি মনে করেন যে আমি ১০ বছরের জন্য দেখছি বা আমি ৩০ বছরের জন্য দেখছি বা আমার ৬০ বছর বয়সের পরে আমি ভাবনা চিন্তা করব, লম্বা সময়, তাহলে আপনি কেন মাথা ঘামাচ্ছেন? কেন ভাবনা করছেন? কেন ওরিড হচ্ছেন? হবেন না। কোনো রকম আপনি টেনশন করবেন না। আপনাকে টেনশন ফ্রি হতে হবে, আপনার সাইকোলজিকে স্ট্রং করতে হবে ঠিক এই জায়গাটাতে। মার্কেটে যখন পড়ছে তখন আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা কি? এটাই ধৈর্য। এরা আবার ঘুরবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনি যদি ফুল ইনভেস্টেড হয়ে থাকেন এই মুহূর্তে, আপনার কাছে আর কোনো টাকা নেই এবং আপনার কাছে কোনো অ্যাক্টিভ টাকাও নেই, অ্যাক্টিভ ইনকাম নেই। অ্যাক্টিভ ইনকাম মানে কি? অ্যাক্টিভ ইনকাম মানে আপনার রেগুলার একটা ইনকাম আছে। তাহলে সেখান থেকে আপনি কিছু করে তো প্রত্যেক মাসে ইনভেস্ট করেন, সঞ্চয় করেন। তো সেই টাকাগুলোকে আপনি রেখে দেন। প্রত্যেক মাসের শেষে যখন আপনি সুযোগ পাবেন বা সুযোগ বোঝেন, আপনি ইনভেস্ট করতে থাকবেন ধীরে। যেমন মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন। কারণ আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা তো লম্বা সময়ের জন্য করা উচিত আপনার। ইনভেস্ট কথাটার অর্থই তো লং টার্ম ইনভেস্ট করবেন আপনি। লং টার্ম ইনভেস্ট করলে পরে আপনি ভাবনা চিন্তা করবেন না। আপনি কি আপনার মিউচুয়াল ফান্ডস আজকে বেছে দিচ্ছেন যে এটা খারাপ হয়ে যাচ্ছে বলে? বিক্রি তো করছেন না। আপনি তো হোল্ড করেছেন, আপনি তো এসআইপি চালু রেখেছেন। তাহলে এটাকেও থাকুন। হ্যাঁ, আপনার পোর্টফোলিওর রং আরও ডিপ রেড হবে, সেটাকে আপনাকে সহ্য করতে হবে। আর আপনি যদি বলেন যে না, আমি 10% পর্যন্ত বাবু হজম করতে পারবো, তাহলে আপনি বেরিয়ে যান 10%-এ। আপনি সিদ্ধান্ত নিয়ে নিন। আর আপনি যখন ইনভেস্ট করেছিলেন না, তখন কিন্তু আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হতো যে আপনি কতদিনের জন্য ইনভেস্ট করছেন। ট্রেডিংটাকে বোঝার চেষ্টা করুন, ইনভেস্টমেন্টটাকে বোঝার চেষ্টা করুন। আপনার ওখানেই কিন্তু চিন্তা আপনার অ্যাম ঠিক করে আপনাকে এগোতে হতো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যে লেভেল থেকেই হোক, মার্কেট সাপোর্ট নিয়ে ঘুরে আসবে। মার্কেট সাপোর্ট নিয়ে ঘুরে আসবে। আপনার এখান থেকে ভেঙে গেলেও কিন্তু এই লেভেল কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা রেজিস্ট্যান্স সাপোর্ট জোন। আমরা দেখে মনে হচ্ছে না দীর্ঘ সময় কাটিয়েছে। যেদিন 4th আগস্ট ইলেকশনের সময় দ্রুত নেমেছিল, মার্কেটকে দেখেছিলেন কি দ্রুত তুলে নিয়ে গেছিল? এটা কিন্তু একটা শক্তিশালী সাপোর্ট জোন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এখানটাও যদি ভেঙে যায়, এটাতেও যদি ভেঙে যায়, আপনার কি মনে হচ্ছে যে 10 বছরে এটাতেও ভেঙে যদি আরও নিচে যায়, এখান থেকে রিকভার করতে পারবে না? আপনার কাছে যদি নিফটি কারেকশন হয়ে লম্বা কারেকশন হয়, তাহলে সারা জীবনের জন্য আপনি আরও একটা সুযোগ পাচ্ছেন ইনভেস্ট করার জন্য, যেটি আপনি করোনার সময় পারেননি। সেই কাজটা কিন্তু এবার ভুল করলে চলবে না। ম্যাক্সিমাম রিটেলাররা কিন্তু এ ভুল আর করবেন না। ওনারা দেখেছেন কোভিডের সময় প্রচুর পড়ে গেছে, কিন্তু মার্কেট কিন্তু তারপরে রিকভার করেছে। হতে পারে যেটা 8 মাসে রিকভার হয়েছিল করোনার সময়ে, সেটা হয়তো 2 বছর সময় লাগতে পারে।
কিন্তু আপনার রিকভার হবে, ব্যবসাটা নষ্ট হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। সুতরাং আপনি নির্দ্বিধায়, আপনি যদি ভালো ব্যবসাতে অর্থাৎ ভালো শেয়ারে বা ভালো স্টকে আমি ইনভেস্ট করে রেখেছেন, তাহলে কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার মানে এটা নয় যে মার্কেট কালকেই উপরের দিকে চলে যাচ্ছে, মার্কেট নিচে নামবে, আপনি ধৈর্য ধরে বসে থাকবেন। আপনার কাছে অল্প অল্প পুঁজি থাকলে অল্প অল্প করে ইনভেস্ট করবেন। এবারে পোর্টফোলিও ম্যানেজ করার আরেকটি ভালো উপায় হচ্ছে প্রত্যেকটা স্টকে ইন্ডিভিজুয়াল বিচার করা। আপনি যদি সেই ইন্ডিভিজুয়াল বিচার করতে পারেন, তাহলে আপনি দেখুন যে সেখানে হোল্ড করা উচিত কি উচিত নয়। যদি না উচিত, তাহলে আপনি বেরিয়ে যান, পরে আরও বেটার সুযোগ পাবেন। কিন্তু যদি আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করে ভুলে যেতে চাইছেন, তাহলে ভুলে যান এই ফলগুলোকে। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, টেনশন বাড়াবেন না। নিশ্চিন্তে বাড়িতে চিকেন পকোড়া বানান এবং খান। মার্কেট পড়বে, লাল হবে, আরও লাল হবে, আপনি চিন্তা করবেন না। কারণ মার্কেট একদিন না একদিন ঘুরবে। স্টককে উপরে যেতেই হবে, মানুষকে উপরে যেতেই হবে, বাজারকে যেতেই হবে উপরে। সুতরাং আপনি নির্দ্বিধায় সেই টাকাটা ইনভেস্ট করবেন যে টাকাটা আপনার কালকেই প্রয়োজন হচ্ছে না, যে টাকাটা আপনি মার্কেটে ফেলে রাখতে পারবেন ভয় শূন্য হয়ে। এটা প্রথম শিখতে হয়। যদি সেটা না থাকে, আপনার ভয় থাকে, আপনি এক্সিট করে যান, ক্যাপিটালকে বাঁচান, পরে সুযোগ এলে এন্ট্রি করবেন। সিম্পল। আমি আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনারা বিভিন্ন রকমভাবে দেখতে পেয়েছেন এবং উইকলি টাইম ফ্রেমে দেখেছেন। এছাড়াও আমি প্রতিদিন তো আপনাদের নিফটির অ্যানালিসিস দিয়েই থাকি, আজকেও দেবো। সেক্ষেত্রেও আপনারা ছোট ছোট টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে পাবেন এবং সেই সাপেক্ষেও আপনারা বিচার করতে পারেন। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনারা কি করবেন এই নিফটি ক্লাসের পর্যায়ে আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন, মনে বল পেলেন। কেমন আপনাদের মনে হলো সেটা একটু আমাকে কমেন্ট করে জানান। নমস্কার, ধন্যবাদ। আর একটা কথা, আপনাদের যদি, কেন আমি কোনো ভিডিওকে শেয়ার করতে বলি না, কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করতে বলছি। আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে, আপনার যদি মনে হয় যে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে, তাহলে তার কাছেও ভিডিওটা পৌঁছে দিন, যাতে তিনিও মনে একটু সাহস পান। নমস্কার, ধন্যবাদ।